নমস্কার। আজ 14ই মে 2026। এখন সময় হচ্ছে বিকেল 6:30। আমি চলে এসেছি ছাদে অভ্যেস মতো। সারাদিন আসলে একা একা বসে কাজ করতে করতে ওই ল্যাপটপের সঙ্গে বলুন, ফোনের সঙ্গেই বলুন, মানে এত বিরক্ত লাগে মাঝে মাঝে যে কি বলবো। মাঝে মাঝে আমি উঠে একটু পায়চারিও করি, কিন্তু তা সত্ত্বেও একা একা কাজ করার মধ্যে একটা অদ্ভুত নিঃসঙ্গতা আছে। সেটা যারা মানে কি বলবো, যারা এর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন একমাত্র তারাই বুঝবেন। একটা অফিসের কাজ করছি, অথচ আমার আশেপাশে আমার কোনো সহকর্মীরা নেই। এটা যে কী যন্ত্রণার, সেটা একমাত্র আমিই বোধহয় এখন বুঝতে পারছি। ছাদের ফুল গাছগুলোতে বেশ ফুল ফুটছে। এখন আস্তে আস্তে বুঝতে পারি যে গ্রীষ্মেরও একটা নিজস্ব রং আছে। এই সময় যেমন সাদা ফুলের একটা আধিক্য দেখা যায়, তেমনি বিভিন্ন রঙিন ফুলও ফোটে। আর এই দেখুন, আমার লেবু গাছটা আবারও ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে। আগের বার যে লেবুগুলো হয়েছিল সেগুলো এখনও সবটা তোলা হয়নি, কিছু কিছু লেবু এখনও গাছটাতে রয়ে গেছে। এবার আবার দেখলাম 2-1 দিনের মধ্যে গাছটা ফুলে ফুলে ভরে উঠেছে। এবার আবার লেবু ধরা আরম্ভ হবে। আপনারা দেখতেই পাচ্ছেন 2-1টা লেবু রয়ে গেছে গাছটার মধ্যে, এখনও কিছু কিছু লেবু আবার নতুন করে ধরতে শুরু করেছে। আর বাদবাকি গাছগুলো তো এখন কালকের ফুল ফোটার প্রস্তুতিতে ব্যস্ত। এই জুঁই গাছটাতেও কালকে অনেক ফুল ফুটবে বলে মনে হয়। সেই সঙ্গে সঙ্গে কিছু বেলফুলের গাছও আছে, সেগুলোতেও এখন বেশ ভালোই ফুল আসছে। তবে ওই যা, আমার তো কাজের ফাঁকে ফাঁকে এই গাছগুলো একটা কি বলবো, একটা অক্সিজেনের মতন কাজ করে। আমি কাজের ফাঁকে যখনই কাজ থেকে একটু মানে একটা মোনোটোনাস এনভায়রনমেন্ট থেকে যখনই একটু মুক্তি চাই, তখনই এই গাছগুলোর কাছে চলে আসি। এই ধূত্র ফুল গাছটাতে বোধহয় কালকে একটা ফুল ফুটবে, দেখা যাক। আর এই দেখুন, জিনিয়া গাছগুলোতেও বেশ সুন্দর ফুল আসছে আস্তে আস্তে। দু একটা করে রোজই নতুন নতুন ফুল ফুটছে। তবে এই প্রচণ্ড গ্রীষ্মে রোদের মধ্যে এই গাছগুলোকে বাঁচিয়ে রাখা একটা দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে। যদিও আমি এগুলোকে প্রত্যেক দিন বিকেলবেলা জল দিই, তবুও দেখতে দেখতে সন্ধে নেমে গেল। চারপাশে শহরটা কিন্তু সন্ধে নামলে বেশ রঙিন হয়ে ওঠে। আমাদের কলকাতাও কিন্তু আস্তে আস্তে বেশ সন্ধ্যের পর বেশ রঙিন হয়ে যায়। আগে আমাদের ছোটোবেলার সেই কলকাতার সন্ধ্যের সঙ্গে কিন্তু আজকের কলকাতার সন্ধ্যের বেশ খানিকটা অমিল রয়েছে। আমাদের সন্ধ্যে পাড়ায় পাড়ায় টিম টিম করে রাস্তায় রাস্তায় জ্বলতো ওই কী বলবো 100 পাওয়ার 100 ওয়াটের আলো, কিন্তু এখন উজ্জ্বল আলোয় শহরের চারিদিকটা বেশ ঝলমল করে। আগে আগে আমরা তো পুজো পার্বণ ছাড়া এই ধরনের উজ্জ্বল আলোগুলো দেখতেই পেতাম না। তবুও তো এখন কি বলবো, আধুনিকতার বদান্যতায় আমরা এই সবগুলো উপভোগ করতে পারছি। শহরটা বেশ রঙিন সাজে সেজে উঠেছে। সন্ধে হয়ে গেছে, স্নান টান করে চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুরকে ধূপবাতি দেখালাম, আপনাদের সবার জন্য প্রার্থনা জানালাম, এবং চলুন কিছু কথা বলা যাক। নমস্কার, আবার চলে এলাম আপনাদের সামনে। আমি যেমন প্রত্যেকদিন আপনাদের বলে থাকি যে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কিন্তু মানসিকভাবে আজ বোধহয় আমরা কেউই খুব একটা সুস্থ নই। কারণ আমি এই এখন যে রেকর্ড করছি আপনাদের সামনে ভিডিওটা, তার কিছুক্ষণ আগেই খবর পেলাম যে আমাদের একজন ডিসি পদমর্যাদাভুক্ত একজন পুলিশ অফিসার, যাকে ইডি বেশ কিছুদিন ধরে খুঁজছিল, তিনি গ্রেপ্তার হয়েছেন। তো একটা প্রশ্ন বারবারই ঘুরে ফিরে মাথার মধ্যে আসছে, তাহলে আমাদের রাজ্যের যে আইন শৃঙ্খলা বা আমাদের আইনের রক্ষক যারা ছিলেন, দুর্নীতিটা কি তাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছিল? তারাও কি সবাই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিলেন? তারাও কি একটা চক্রের শিকার হয়েছিলেন? তারাও কি আমাদের যে পূর্বতন সরকার ছিল, তাদের যে বিভিন্ন বিচিত্র দুর্নীতিগুলো আমাদের সামনে এক এক করে আসছে, তারাও কি তার শরিক ছিলেন? এই প্রশ্নটা কিন্তু খুবই মারাত্মক, কারণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেটাকে বলে, তা কিন্তু একটা সমাজ, একটা জাতিকে পুরোপুরিভাবে নষ্ট করে দেয়। এবং আমাদের রাজ্যে গত 15 বছর ধরে কিন্তু এটাই চলে এসেছে। আজকে একজন ডিসি পদমর্যাদাভুক্ত একজন পুলিশ অফিসার গ্রেপ্তার হলেন। দীর্ঘ 10.5 ঘন্টা তাকে জেরা করার পর ইডি তাকে গ্রেপ্তার করলো। এবং আরও জানি না ভবিষ্যতে আরও কি খবর আমাদের সামনে উঠে আসবে, কিন্তু একটা জিনিস ভাবতে বেশ ভয় করছে, যে এই যে সমাজের বিভিন্ন স্তরে
বা সরকারি কর্মচারীদের বিভিন্ন স্তরে যে দুর্নীতিটা একেবারে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, তাদের রক্ত মজ্জার সঙ্গে মিশে গেছে, সেই দুর্নীতিকে এই সরকার, অর্থাৎ এই নবনির্বাচিত সরকার কিভাবে সেটাকে ধুয়ে মুছে সাফ করবেন, এটা কিন্তু একদিনে পরিষ্কার হওয়ার কথা নয়। আর আজকে সকালবেলা তো একটা বিশাল খবরে চোখ আটকে গেছিল, মানে প্রায় আধ ঘন্টা যাবৎ আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে, কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন সংবাদ মাধ্যমের পোস্টগুলো দেখছিলাম। সেখানে আমাদের পূর্বতন সরকার নিজেদের মা মাটি মানুষের সরকার বলে পরিচয় দিতেন, সেই মা মাটি মানুষের সরকারের একজন বিধায়কের বৈভব দেখে রাজপ্রাসাদও সেই বাড়ির কাছে হার মানবে। বাড়ির মধ্যে কি নেই? ঝা চকচকে লন, সুইমিং পুল, বাড়ির ভেতরে সারা লন জুড়ে বিভিন্ন পশু পাখির মূর্তি, ফোয়ারা, দামি দামি গাড়ি, একদম সেই স্করপিও থেকে শুরু করে আমাদের ইনোভা পর্যন্ত। এবং শুধু তাই নয়, জ্যান্ত ম্যাকাও দেখলাম। জ্যান্ত বাঘ যে বেরিয়ে আসেনি সেটাই ভাগ্যের ব্যাপার, বাঘটা মডেল ছিল। আর তার ছেলের একটা ছোট্ট ক্লিপিংস দেখা যাচ্ছিল, সেখানে তাকে কোনো এক সাংবাদিক জিজ্ঞেস করছিলেন যে এটা কি হচ্ছে, কেন এখানে এত তোমাদের উপর এত হচ্ছে, ধরপাকড় চলছে কেন? বলে এটা পুলিশি নিগ্রহ চলছে। পুলিশ তাদের কাছে নাকি কোনো সমন বা কোনো রকম সার্চ ওয়ারেন্ট কিছুই দেখায়নি, পুলিশ নিজেদের মতন করে ঢুকে গেছে। যদি তাই হয়ে থাকবে তাহলে তার বাবা পালিয়ে গেলেন কেন? পুলিশ ঢুকেছে প্রায় 9টা নাগাদ, এবং 9টা 4 মিনিটে সেইখানকার যে সিসিটিভি ফুটেজ পুলিশ দেখতে পেয়েছে, সেখানে দেখা গেছে 9টা 4 মিনিটে বাড়ির পেছন দিক দিয়ে খালি পায়ে তিনি পালিয়ে গেছে। তার এখনো খোঁজ চলছে। অবস্থাটা একবার চিন্তা করুন। তারই মধ্যে সবচেয়ে হাস্যকর ঘটনাটা আজকে ঘটেছে কলকাতা হাইকোর্টে। সেখানে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া, তিনি গেছিলেন ভোট পরবর্তী হিংসার একটি মামলার জন্য সওয়াল করতে। খুব ভালো কথা, ভোট পরবর্তী হিংসা তো হওয়াই উচিত নয়, এবং সেটা এক কথায় সবচেয়ে নিন্দনীয় একটি ঘটনা। ভোটে মানুষ যাকে ক্ষমতায় আনে, সবসময় মনে রাখতে হবে তিনি জনগণের দ্বারা নির্বাচিত এবং জনগণই তাকে ক্ষমতায় এনেছে। সুতরাং ভোট পরবর্তী সন্ত্রাস যদি হয়ে থাকে তাহলে তো সেটা সেই জনগণের ওপরই হয়েছে। আমি এর আগেও একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে একজন নির্বাচিত সরকারের কাছে এটা বোধহয় বাছাবাছি করাটা কাম্য নয় যে কারা তাকে ভোট দিয়েছে আর কারা তাকে ভোট দেয়নি। যারা ভোট দিয়েছে এবং যারা ভোট দেয়নি, প্রত্যেককে রক্ষার দায়িত্ব কিন্তু সেই সরকারের। কারণ সাংবিধানিকভাবে তিনি সেই শপথটি কিন্তু পাঠ করে তবে এই সরকারের দায় দায়িত্ব গ্রহণ করেছেন। তাহলে তিনি ভোট পরবর্তী সন্ত্রাসের জন্য সওয়াল করতে এসেছিলেন। কিন্তু একটা কথা তো তার মাথায় কি ছিল না যে 2021 সালে যা সন্ত্রাস হয়েছে তার তুলনায় তো এটা কিছুই নয়। 2021-এর সন্ত্রাসকে তিনি এক সাংবাদিককে বলেছিলেন যে তার চোখে নেবা হয়েছে, তিনি পরিষ্কার কিছু দেখতে পাচ্ছেন না। আর যা হয়েছে সেটা নিজেদের মধ্যে পারিবারিক গোলযোগ কিংবা ব্যক্তিগত আক্রোশের ফলে একে অন্যকে খুন করেছে। এটা বিজেপির সাজানো একটা ঘটনা, কিছু বিচ্ছিন্ন ঘটনা। এবং শুধু তাই নয়, ধারাবাহিকভাবে বিরোধীদের ওপর বিভিন্নভাবে সেই দল কিন্তু অত্যাচার করে গেছে। এটা শুরু হয়েছিল একদম সেই 2011 সালে, যখন রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতির কে সামনে রেখে পেছনে যে সন্ত্রাস হয়েছিল তা আজও গায়ে কাঁটা দেয়। আমার এক সহকর্মী আছেন, তার পরিবার বামপন্থী, তার কাছে আমি শুনেছিলাম সেই সন্ত্রাসের গল্প। শুনে তো একেবারে বিস্ময়ে হতবাক হয়ে গেছিলাম যে আমাদের মতো সভ্য সমাজেও সেটা হতে পারে। তারা সেই সন্ত্রাসের শিকার হয়েছিলেন। এবং শুধু তাই নয়, তাদের পরিবারের প্রত্যেকের বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখার অভিযোগের মামলা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। বহু কষ্টে তারা সেখান থেকে মুক্তি পেয়েছেন। তাই একটা জিনিস মাথায় রাখা দরকার যে আজকে যে ভোট পরবর্তী সন্ত্রাসের জন্য তিনি সওয়াল করতে এসছেন, এই পথটা তো তারই দেখানো, এটা তো তারই দেখানো পথ। সুতরাং তিনি কি তার আগের যে কৃতকর্ম সেটা ভুলে গেছেন? পঞ্চায়েত ভোটে মৃতদেহের ওপর মৃতদেহ জমা হয়েছে,
সন্ত্রাসের ওপর সন্ত্রাস হয়েছে, গ্রামকে গ্রাম খালি করে দেওয়া হয়েছে, বিরোধীরা কেউ মনোনয়নপত্র পর্যন্ত পেশ করতে পারেননি, ভোটে লড়া তো দূরের কথা। তিনি কি সেগুলো একেবারেই ভুলে গেছেন? আর আরো মজার একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে, সেটা হচ্ছে যে এই যে যারা এখন ধরা পড়ছেন, তিনি কি তাদের হয়েও কোর্টে সওয়াল করতে আসবেন? আসবেন তো? সে সাহস তার আছে তো? আজকেই কোর্ট থেকে বেরোনোর পর তাকে বিভিন্ন রকম কটূক্তি শুনতে হয়েছে, আমি সেগুলো আর মুখে উচ্চারণ করছি না, কারণ সেটা নিন্দনীয়। একজন মহিলাকেও প্রকাশ্যে এইভাবে বলাটা নিন্দনীয়, এবং একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তো বটে। কিন্তু যে যে ঘটনার মধ্যে দিয়ে, যে ঘটনাটার তিনি মুখোমুখি হলেন কোর্ট থেকে বেরোনোর মুখে, তার জন্য তিনি দায়ী নন তো? এটা তো তারই শেখানো পথ। এটা তো তার দলের তার দলের কালচারও বলা যায় এটাকে। তো আজকে কিন্তু তিনি বেজায় খাপ্পা হয়ে গেছিলেন সেই ঘটনাটার মুখোমুখি হয়ে, কিন্তু এটাও তার দেখানো পথ। যখন শুভেন্দু অধিকারী আমাদের পাড়ায় এসেছিল, তখন তাকেও এই কথাটা শুনতে হয়েছে, এই কটূক্তিটা তাকেও শুনতে হয়েছে। শুধু সেখানেই নয়, তার বাবাকেও এর মধ্যে টেনে আনা হয়েছিল। মাননীয়ার কি মনে নেই? তিনি কি জানেন না, তিনি কি দেখেননি যে তার ভাইপো শুভেন্দু অধিকারীর পাড়ায় গিয়ে বলেছিল যে যা, তোর বাবার কত ক্ষমতা আছে, আমাকে গ্রেপ্তার কর? তাহলে এগুলি তো তারই দেখানো পথ। সেই পথেই তো এখন জনগণ রিয়াক্ট করছে। এখন প্রতিটি মানুষকেই তিনি যদি একটা রাজনৈতিক দলের ধামাধরা মনে করে থাকেন, তাহলে তো সেটা ভুল। তিনি তো মুখ্যমন্ত্রী হিসেবে তার রাজ্যের জনগণের পালসটাই ধরতে পারেননি। তার তো ব্যর্থতাটা সেখানেই। এত দিন ধরে এত দুর্নীতি, এত স্বজন পোষণ, এত বেআইনি কাজকর্ম, আর সবচেয়ে বড় কথা, তিনি যখন আজকে কোর্টে গেছিলেন কোর্টে সওয়াল করতে, এতদিন তো সেই আদালতকেই তিনি পদে পদে অবমাননা করে এসছেন। তিনি বিচার ব্যবস্থার কোনো তোয়াক্কাই করেননি, পুরো বিচার ব্যবস্থাটাকে তিনি একটা প্রহসনে পরিণত করেছিলেন। আজকে সেই বিচারের দ্বারস্থই তিনি হতে, বা সেই আদালতেরই তিনি দ্বারস্থ হতে চলেছেন, দ্বারস্থ হতে চাচ্ছেন। আর এটা কিন্তু আর কিচ্ছু নয়, এটা হচ্ছে তার দলীয় কর্মীদের কাছে নিজের বিশ্বাসযোগ্যতাকে প্রমাণ করা, যে দেখো, এই বিপদের দিনেও আমি তোমাদের পাশে আছি, আমি কিন্তু কোর্টে গিয়েও এর বিরুদ্ধে সওয়াল করছি, তোমরা আমার পাশে থাকো, তোমরা আমাকে ছেড়ে যেও না। এরকম নেত্রী তোমরা কোথাও পাবে না, সারা ভারতবর্ষে কি সমস্ত বিশ্বে এরকম নেত্রী খুঁজে পাওয়া ভার। কেউ কোথাও এরকম নেই যে আমার মতো দলীয় নেত্রীদের দ্বারা ভালো হোক, খারাপ হোক, মন্দ হোক, চোর হোক, গুন্ডা হোক, আমি কিন্তু সবসময় তাদের পাশে আছি। তাই ভবিষ্যতে এটাও দেখার যে আজকে যারা, বা আজকাল যারা বিভিন্ন রকম অর্থনৈতিক দুর্নীতি, সামাজিক দুর্নীতি, এসবের জন্য ধরা পড়ছেন তার দলের বিভিন্ন সদস্যরা বা তার পুলিশ বাহিনীর সদস্যরা, তাদের হয়েও তিনি কোর্টে আসবেন তো? তাদের হয়েও যেন তিনি কোর্টে আসেন এবং তিনি তাদের হয়েও যেন সওয়াল করেন, তখন আমরা দেখব তিনি কি বলেন। তো আজকে এ পর্যন্তই থাক, অনেক কথা বললাম। আপনাদের কারো ভালো লাগতেও পারে, কারো খারাপ লাগতে পারে, কিন্তু পুরো ব্যাপারটা একটু খোলা মনে বিচার করবেন। আমি কিন্তু এখনো বলছি যে আমি কোনো পক্ষপাত দুষ্ট হয়ে এটা কিন্তু করিনি। আমি এতদিন ধরে যেটা দেখে এসেছি, যেটা বুঝে এসেছি, আমার যেটা মনে হয়েছে যেটা সমাজের পক্ষে মঙ্গল, আমাদের সবার ক্ষেত্রেই মঙ্গল, আমি কিন্তু সেই ব্যাপারেই কিন্তু আমি মতামত দিয়ে আসছি, এখনো আসছি, ভবিষ্যতেও আসবো। আর কি বলবো, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিশ্বস্তভাবে নিজের যত্ন নিন। আর যদি আমাকে ভালো লেগে থাকে, আমার বক্তব্যের সঙ্গে যদি আপনি একমত হয়ে থাকেন, তাহলে ভিডিওটা লাইক শেয়ার তো করবেনই, সেই সঙ্গে সঙ্গে আপনার বন্ধুত্বের হাতটাও বাড়িয়ে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে এ পর্যন্তই, নমস্কার।